দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুল শাকুর। দর্শক, অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতার কত দাম। আর এই অসুস্থতার মধ্যে বিভিন্ন রকমের অসুস্থতা আছে। আমরা কখনো কখনো কিছু অসুখ বিসুখকে বলে থাকি যে বয়সের সাথে সম্পৃক্ত, আবার এই সময়কালে দেখা যায় যে সেই বয়স্ক মানুষের অসুস্থতা আবার ইয়াং মানুষদের মধ্যেও কিন্তু প্রভাবিত হয় বা দেখা যায়। আমরা আমাদের হাঁটুর ব্যথারকে যদি এই রোগ হিসেবে দেখি, তবে সেটা কিন্তু ইদানিংকাল বয়স্ক মানুষের সাথে ইয়াং মানুষদের মধ্যেও দেখা যায়। সে কারণেই আমরা আমাদের আজকের আয়োজনকে সাজিয়েছি হাঁটু ব্যথার কারণ ও করণীয়। আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ ব্যক্তি রয়েছেন এম ইয়াসিন আলী, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। আমরা হাঁটু ব্যথা নিয়ে একরকমের চিন্তা সবসময় করি, যেটা একটা নির্দিষ্ট বয়সের পরেই হাঁটু ব্যথা হবে এবং বয়স্ক মানুষের অসুখ বলেই আমরা এটাকে জানি। কিন্তু আসলে কি এটা বয়স্ক মানুষের? এটা তো অনেক ইয়াং মানুষদের মধ্যে আমরা হাঁটু ব্যথা দেখি। আসলে এর কারণটা কি? যথার্থই বলেছেন। আসলে বয়স ভেদে হাঁটু ব্যথার অনেক কারণ থাকে। যেমন আমরা দেখি যে শিশুদেরও কিন্তু হাঁটু ব্যথা হয়। আমরা শিশুকালে যেমন দেখা যায় যে জুভেনাইল আর্থ্রাইটিস নামে একটা ডিজিজ আছে, সেক্ষেত্রে তাদের হাঁটু ব্যথা হতে পারে। রিউমেটিক ফিভার নামে একটা ডিজিজ আছে, সেটা থেকে বাচ্চাদের অনেক সময় হাঁটু ব্যথা হতে পারে। এছাড়া বিভিন্ন রকম স্পোর্টস ইনজুরি, যেমন খেলাধুলা বা পড়ে যাওয়া, আঘাত পাওয়া, এগুলো থেকে লিগামেন্ট ইনজুরি, এগুলো শিশু বা কিশোরদের হয়ে থাকে। এরপর যদি আমরা একটু 18 থেকে 21 বা 25 এই ধরনের মানুষের বা বয়স ভেদে চিন্তা করি, তখন দেখা যায় যে বিভিন্ন রকম স্পোর্টস ইনজুরি বা খেলাধুলার সাথে যারা রিলেটেড, এছাড়া আমাদের চলার পথে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টাল ইনজুরি, এগুলো থেকে হাঁটু ব্যথা হয়। আর যেটা কমনলি আমরা দেখি যে বয়সজনিত কারণে, যেটা বয়সের সাথে সাথে আমাদের চুল পেকে যায়, হাড়ের তেমন ক্ষয় হতে থাকে, ওখানকার যে স্ট্রাকচার থাকে সেগুলো ইরোশন হয়, এটা অ্যাবাভ 50 বা অ্যাবাভ হলে তখন হতে থাকে। এরকম বয়স ভেদে হাঁটু ব্যথার আসলে বিভিন্ন রকম কারণ। ছোটবেলাতে অনেক সময় ইনজুরিতে পড়ে, যেটা আপনি বলছিলেন যে স্পেশালি স্পোর্টসের ক্ষেত্রে আমরা দেখি যে এই হাঁটু ব্যথার কারণটা অনেক বেশি স্পোর্টস কেন্দ্রিক। তো সেক্ষেত্রে এই ব্যথাটা কি অনেকদিন থাকতে পারে, নাকি ইয়াং পিপলদের আসলে খুব অল্প সময়ের মধ্যে এটা থেকে রিকভারি করার সুযোগ থাকে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এখানে কি কারণে তার ব্যথাটা হচ্ছে সেটা জরুরি। যেমন আর্থ্রাইটিসের সাথে রিলেটেড যদি কোনো ডিজিজের কারণে হয়, সেক্ষেত্রে যেমন ইয়াংদের হয় রিমোটয়েড আর্থ্রাইটিস বা গাউটি আর্থ্রাইটিস, যেটা ইউরিক অ্যাসিড জনিত কারণে হয়। এই আর্থ্রাইটিস রিলেটেড হলে এটা একবারে নির্মূল হয় না, বাট এটা নিয়ন্ত্রণে রাখতে হয়। তার ওষুধ, তার খাবার দাবার নিয়ন্ত্রণ, লাইফস্টাইলে পরিবর্তন, কিছু এক্সারসাইজ, এগুলোর মাধ্যমে। কিছু আছে আঘাতজনিত কারণ, যেমন খেলাধুলা করতে যে তার স্পোর্টস ইনজুরি হলো, সেখানে তার লিগামেন্ট ইনজুরি হলো বা মিনিসকাস ইনজুরি হলো। এগুলো ইনজুরিটা সিভিয়ারিটি কতটুকু, যদি মাইল্ড টু মডারেট হয় 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ভালো হওয়া সম্ভব। সেক্ষেত্রে তার কমপ্লিট রেস্ট, সাথে আমরা কিছু ফিজিওথেরাপি, এক্সারসাইজ, কিছু হয়তো মেডিকেশনের প্রয়োজন পড়ে, এই কম্বাইন্ড বা সমন্বিত চিকিৎসা নিলে সে দীর্ঘমেয়াদী ভালো হয়ে যায়। এগুলো কি আবার ফেরত আসতে পারে? এই যে ইনজুরিগুলো, এগুলো কি পরবর্তীতে ব্যথা হয়ে আবারও একটা বয়সের পরে কি ফেরত আসতে পারে? ইউজুয়ালি আসে না, তবে দেখা যায় যে আমরা রিকারেন্টলি একই সমস্যা আবার অনেকে ভুগে থাকেন। যেমন সে হয়তো রেগুলার সুস্থ হওয়ার পরে আবার খেলাধুলা শুরু করলো, আবার তার সমস্যাটা রিকারেন্টলি দেখা যেতে পারে। অথবা কারো দেখা যায় যে তার কমপ্লিট টিয়ার হয়ে গেছে, একটা লিগামেন্ট কমপ্লিট টিয়ার হয়ে গেছে, কিন্তু সে তার চলাফেরা অ্যাক্টিভিটি যে কষ্ট হলেও সে হয়তো মেনে চলে যাচ্ছে, হয়তো তার শারীরিক সক্ষমতা আছে। একটা সময় যখন এই রিপেয়ারটা না করলো, তখন সে যখন বয়স বেড়ে যাচ্ছে, তখন এই জিনিসগুলো আবার তার বেশি মারাত্মক আকারে বা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা যে এখনকার সময় যে লাইফস্টাইলের মধ্যে আছি, আপনি যেমনটা বলছিলেন যে 50 বছরের পর থেকে আমরা বয়স্ক মানুষের যে হাড়ে ব্যথা, হাঁটুর ব্যথা, এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনারা 50কে বয়স বলছেন হয়তো আপনাদের মেডিকেলের ভাষায়, কিন্তু এখনকার প্রজন্মে কি এটা আরো অনেক আগে থেকেই শুরু হতে পারে কি না আমাদের লাইফস্টাইলের কারণে? রাইট, ঠিক বলেছেন। আসলে এখন আমরা এটা আগিয়ে চলে আসছে, যেটা হয়তো 35 বা 40তেই আমরা পাচ্ছি। কারণ হলো আমাদের সিডেন্টারি লাইফ লিডিং স্টাইল, যেমন আমরা এখন দীর্ঘক্ষণ বসে কাজ করি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, খুব ফ্রিকুয়েন্টলি মুভ করি। খাবার দাবারের মধ্যে আমাদের অনেক পরিবর্তন এসছে, আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাচ্ছি, আমাদের ওবেসিটি গ্রো করছে, যেটা বডি ওয়েটটা একটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নি জয়েন্টের ক্ষেত্রে। কারণ আমাদের চলাফেরা, আমাদের শরীরের ওয়েটটা আসলে হাঁটু বহন করছে। হ্যাঁ, হাঁটুর আমাদের শরীরে 60% ওয়েট ক্যারি করে। সো সেই ওয়েট বেয়ারিং জয়েন্টের মধ্যে সবচেয়ে বড় জয়েন্ট। তো এক্ষেত্রে আমরা যখন নিচে বসি, নামাজের মতো বসি, টয়লেটে বসি, সিঁড়িতে ওঠানামা করি, প্রত্যেকটা ক্ষেত্রেই হাঁটুর উপর যে ওয়েট বেয়ারিং, যে ওয়েটটা বেয়ার করে, সেক্ষেত্রে যদি ওয়েট বেশি হয়, সেক্ষেত্রে তার হাঁটু বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যার ওজন বেশি না,
তাহলে সেক্ষেত্রে কি সে সেফ তুলনামূলকভাবে যার ওজন বেশি? কম্পারেটিভলি কিছু ক্ষেত্রে যেমন আমরা বলি যে জয়েন্ট স্পেস যেটা থাকে, আমরা জয়েন্টটাকে মুভ করি, এক ধরনের ফ্লুইড থাকে যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি। এইখানে যে ইরোশনটা হয় সেটি ওয়েট বেশি হয়, তার ক্ষেত্রে এটা দ্রুত হয়, আর্টিকুলার কার্টিলেজগুলো বেশি ক্ষয় হতে থাকে, তার উপর প্রেশারটা বেশি পড়ে। যদি ওয়েট কম থাকে তার এই ক্ষেত্রে এই সমস্যাটা হয়তো কম হবে। আমরা হাড় ক্ষয়ের যে বিষয়গুলো একটা বয়সের পরে সেই হাড় ক্ষয় হতে শুরু করে সেটা আমরা অনেকেই মোটামুটি হয়তো জানি। হাড় কখন থেকে আসলে ক্ষয় হওয়া শুরু হলো, এর সিমটমস হিসাবে কি সবসময় হাড় যে ক্ষয়ের সাথে ব্যথার কি একটা সম্পর্ক আছে, নাকি ব্যথা ছাড়াও হাড়ের ক্ষয় হতে পারে যেটা আমরা টের পাই না? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ আপনার বিষয়টা। আসলে হাড় ক্ষয়টাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো যে ডিজেনারেটিভ, বয়সের সাথে সাথে মানে মুভমেন্টের সাথে আমাদের হাড়ের কিছু ইরোশন হয়, ক্ষয় হয়। এটা হলো মানে ওয়ার অ্যান্ড টিয়ার বলা হয়। যেমন আপনি একটা গাড়ির চাকা মুভ করছে, সো সেখানে তার যে সারাউন্ডিং যে জিনিসগুলো আছে, বেয়ারিং, বল, গ্রিজ, এগুলো তো তার মুভমেন্ট হচ্ছে, সো ক্ষয় হবে। তো আমাদের জয়েন্টের যে ক্ষয়গুলো সেগুলো হচ্ছে মুভমেন্টের মতো, ওয়ারিং টিয়ারের মতো। আমরা মুভমেন্ট করছি, চলাফেরা করছি, এটা সার্টেন এজ, যেমন আমরা বলা হয় যে গ্রোয়িং এজটা আমরা 18 পর্যন্ত বা 20-21 পর্যন্ত ধরা হয়। এরপরে আস্তে আস্তে 20 থেকে 30-35 বছর পর্যন্ত একটা স্ট্যাটিক অবস্থায় থাকে, আবার 35-এর পর আস্তে আস্তে ক্ষয়ের শুরুটা হয়। এটা এক ধরনের। এটার যেমন শুরু থেকে হয়তো খুব বেশি সিমটম থাকবে না, গ্রাজুয়ালি যখন এটার পরিমাণটা বাড়বে তখন আপনার এই উপসর্গগুলো শুরু হবে। এছাড়া আরেকটা বলি আমরা যে বোনসের ভিতরে যে উপাদানগুলো থাকে, বোন ডেনসিটি, যে সেটা যখন কমে যায় তখন আমরা ওইটাকে বলি আরেক ধরনের ক্ষয় রোগ, যেটাকে বলা হয় অস্টিওপোরোসিস। সেটা ভিন্ন, সেটার কোনো তেমন উপসর্গ থাকে না, কিন্তু ভিতরে ভিতরে অস্থিমজ্জাগুলো বা বোনসের মধ্যে যে মিনারেলসগুলো থাকে সেগুলো কমে যেতে থাকে। সেটা অবশ্যই একটা সার্টেন এজের পরে যে মেজার করা হয়, যেমন 50 অ্যাবাভ প্রত্যেকটা মহিলাকে আমরা চেক করতে বলি। বিশেষ করে মহিলাদের এই অস্টিওপোরোসিসটা পোস্ট মেনোপোজাল পিরিয়ডে বেশি হয়, তাদের শরীরে হরমোনাল একটা চেঞ্জ আসে, হাড়ের ক্ষয়টা তখন বেশি হতে থাকে। তো এই ক্ষয়টা দুই ধরনের, এই জন্য বললাম যে একটা হলো জয়েন্ট রিলেটেড, স্ট্রাকচার রিলেটেড, আর একটা হলো ওভারঅল সারা শরীরের যত বোনস আছে এগুলোর একটা ক্ষয় হয়। তো এই অস্টিওপোরোসিসটা হলো বয়স্কদের হয়ে থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা বলি 50 অ্যাবাভ, ছেলেদের ক্ষেত্রে 60 অ্যান্ড অ্যাবাভ, এদের এই অস্টিওপোরোসিস বা হাড়ের ভঙ্গুরতা রোগটা হয়। আমরা যদি একজন রোগী হিসেবে চিন্তা করি, সেক্ষেত্রে কখন তারা বুঝবে যে এই এই সিমটমসগুলো আছে, আমার এখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত, সেটা আমরা কিভাবে দর্শকদেরকে বলবো যে তারা কখন থেকে বুঝবে আসলে? না, নিশ্চয়ই। আসলে হাঁটু ব্যথার ক্ষেত্রে যদি আমরা ধরি, যেমন মনে করেন একটা স্বাভাবিক মানুষের যে নর্মাল লাইফ স্টাইলে যে চলাফেরাটা, আমার স্বাভাবিকভাবে হাঁটা চলা, আমার সিঁড়ি দিয়ে ওঠানামা করা, আমার নামাজের মতো বসা, আমার টয়লেটে বসা, এই অ্যাক্টিভিটিসগুলো যখন ব্যাহত হবে, সঠিকভাবে আমি পাচ্ছি না, কারণ সামান্য কোনো একটা ট্রমা বা আঘাতজনিত কারণে আমার একটু ব্যথা হয়েছে, 2-3 দিন আমি একটু রেস্ট নিলাম, একটু আইস কম্প্রেশন দিলাম বা একটু এনএসআইডি জাতীয় কিছু ওষুধ খেলাম, চলে গেল, তাহলে আর আমার চিকিৎসকের কাছে যেতে হবে না। যদি মনে হয় যে না, খুব সিভিয়ার সমস্যা এবং দিন দিন প্রোগ্রেশন হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, তখন যত দ্রুত চিকিৎসকের কাছে যাবে তত তার জন্য ভালো। সেক্ষেত্রে চিকিৎসার যে ব্যবস্থাগুলো গ্রহণ করা আমাদের দেশের ক্ষেত্রে, সেগুলো কি অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা হয়, নাকি স্বল্পমেয়াদী চিকিৎসাতেও উপকার পাওয়া যাবে, ভালো হওয়ার সুযোগ থাকে? হ্যাঁ, এই জন্যই বললাম যে যত আর্লি যখন রোগীটা চিকিৎসকের কাছে আসবে, ওই সময় উনি অ্যাসেসমেন্ট করবে আসলে ওনার সমস্যাটা কতটুকু। যদি আর্লি স্টেজে হয়, এমন হতে পারে যে সামান্য কিছু এক্সারসাইজে সে ভালো হয়ে যাবে, এমন হতে পারে যে তার কিছু মেডিকেশন সাথে কিছু ফিজিওথেরাপি, এক্সারসাইজ এগুলো লাগছে। এমনও হয় যে একটু খুব সিভিয়ার হয়ে গেছে, তার হয়তো সার্জারি প্রসিডিউরও লাগতে পারে, যে তার লিগামেন্ট টিয়ার হয়ে গেছে, মিনিসকাস টিয়ার হয়ে গেছে, সেক্ষেত্রে তার সার্জারি লাগতে পারে। ওল্ড এজে যেমন আমরা বলি অস্টিওআর্থ্রাইটিসটা যদি সেকেন্ডারি স্টেজে চলে যায়, তখন তার হাড়ের যে ক্ষয়ের পরিমাণটা এত বেশি এবং সেখানে তার জয়েন্ট স্পেস এত ন্যারো হয়ে গেছে যে কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলিওর, ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ সব ধরনের মেজারমেন্ট নেওয়ার পরেও তার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন হয়তো তার কিছু আমরা রিসেন্ট ট্রিটমেন্ট এসে জয়েন্টের ভিতরে কিছু ইনজেকশন দেওয়া হয়। পিআরপি নামে একটা ট্রিটমেন্ট আছে, যে আমাদের প্লাটিলেট রিচ প্লাজমাটাই আমরা ওখানে আবার দিয়ে দিই শরীরে। এরপরেও যদি ইমপ্রুভমেন্ট না হয়, তার হয়তো ধাপে ধাপে সার্জারির দিকে যেতে হতে পারে, সেক্ষেত্রে আমরা বলি নি রিপ্লেসমেন্ট সার্জারি। তো এরকম মানে স্টেজ অনুযায়ী, রোগীর সিভিয়ারিটি অনুযায়ী ট্রিটমেন্টগুলো ভ্যারি করে। আমাদের আরো অনেক কিছু প্রশ্ন আছে, আসলে আমাদের ছোট একটা বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে এসে যে না করা প্রশ্নগুলো আবার করব আপনাকে। জি দর্শক, আপনারা আছেন এটি নিউজে, আমরা হ্যাপেনিং পয়েন্ট নিয়ে কথা বলছি, আর ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি।
বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। হাঁটু ব্যথার কারণ ও করণীয় নিয়ে আমরা কথা বলছি। এম ইয়াসিন আলী, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। আমরা তার সাথে কথা বলছিলাম যে বিষয়গুলো প্রশ্ন করা হয়নি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আবার আলোচনায় যুক্ত হতে চাই। আমরা ব্যথার কারণ, তার চিকিৎসা, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমরা প্রায়শই দেখি যে মানুষের যখন ব্যথা হয় তখন হয়তো কেউ মলম ব্যবহার করছেন, কেউ বা আবার ইনজেকশন ব্যবহার করছেন। আসলে এগুলোই কি সাফিসিয়েন্ট ট্রিটমেন্ট কিনা এই ক্ষেত্রে ব্যথা কমানোর জন্য? ধন্যবাদ। আসলে ব্যথার কারণটা কি, সেই কারণটা নির্ণয় করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট। আসলে দেখা যায় যে অনেক সময় কিছু অ্যানালজেসিক, টপিক্যাল অ্যানালজেসিক আমরা ইউজ করতে বলি, যেটা আপনি বললেন, কিন্তু ওটা লোকালি একটু যদি কোনো পেইন থাকে সাময়িকভাবে ব্যথাটা একটু কমাবে, কিন্তু ওটা টেম্পোরারি একটা সলিউশন, দীর্ঘমেয়াদী কিছু না। ইনজেকশনটা দেখা যায় যে অনেক সময় পেইন কমানোর জন্য কিছু ইনজেকশন ইমিডিয়েটলি ইউজ হয়, যেটা হয়তো অ্যাক্সিডেন্টাল একটা ইনজুরি বা অ্যাকিউট পেইন, হঠাৎ করে আঘাত হলো, সেক্ষেত্রে তো পেইনটাকে কমানোর ক্ষেত্রে ওটাও একটা টেম্পোরারি মেথড। কিন্তু মূল যে বিষয়টা, যে কী কারণে তার পেইনটা হচ্ছে সেই কারণটাকে রিমুভ করা, সেইটা করতে যেয়ে একটা সমন্বিত চিকিৎসার প্রয়োজন পড়ে। দেখা যায় যে কিছু ওষুধ, পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় মানে সার্জারিরও প্রয়োজন পড়তে পারে। আপনি বলছিলেন এর আগে, কিন্তু যখন কারো দীর্ঘমেয়াদী ব্যথা থাকে এবং তার চিকিৎসাটা নিশ্চয়ই দীর্ঘমেয়াদী হয়, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসাটা কি হয় হাঁটু ব্যথার ক্ষেত্রে? হ্যাঁ, হাঁটু ব্যথার দুই ধরনের দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের প্রয়োজন হয়। একটা হলো যেমন আর্থ্রাইটিস রিলেটেড, যেটা অস্ট্রিও আর্থ্রাইটিস আমরা বলি, এটা খুব কমন। এটা আমাদের যেমন বেঁচে থাকলে আমাদের চুল পাকবে, আমরা বার্ধক্য আসবে, আমাদের তেমন হাড়ের ক্ষয় হবে। বিশেষ করে ওয়েট বেয়ারিং জয়েন্ট হিসেবে যেহেতু নি জয়েন্টটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি কাজে আমাদের ব্যবহার হয়, এই জন্য এখানে ইরোশন বা ক্ষয়টাও বেশি হয়। সেক্ষেত্রে এটা আমরা বলি যে এটা মেনটেনেন্স করে যেতে হবে। যেমন কিছু ফুড সাপ্লিমেন্ট আছে যেগুলো এই ইরোশনগুলোকে কমায়। এবং জয়েন্টের ভিতরে যে স্ট্রাকচারটা যদি আমরা চিন্তা করি, উপর থেকে একটা হাড়, নিচ থেকে একটা হাড়, মাঝখানে কিছু লিগামেন্ট, মাংসপেশি, যেগুলো আমাদের জয়েন্টটাকে স্ট্যাবিলিটি দেয়, শক্ত করে ধরে রাখে। এবং দুই হাড়ের মাঝখানে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটা আমাদের গ্রিজের মতো কাজ করে, আমাদের মুভমেন্টটাকে ফ্যাসিলিটেট করে, আমাদের শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। তো আমরা এই ফ্লুইডগুলো যাতে মেনটেন হয় সেই জন্য কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি, ফুড সাপ্লিমেন্ট, যেটা এই ফ্লুইডগুলোকে বাড়াতে সাহায্য করে। সাথে সিম্পল কিছু এক্সারসাইজ। এগুলোর কি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে? না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা জাস্ট আমরা খাবার থেকে পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে এটা দিচ্ছি, যেহেতু খাবার থেকে আমরা সব পাচ্ছি না। আমাদের স্পেশালি খাবারের মধ্যে প্রত্যেকটা জিনিসেই দেখা যাচ্ছে এখন আমরা মাছে ফরমালিন দেওয়া, সবজিতে কীটনাশক দেওয়া, যার কারণে মানে সরাসরি ডায়েট থেকে যে ডায়েটারি সোর্স থেকে যেটা পাওয়ার কথা ছিল আমরা পাচ্ছি না, যে কারণে আমাদেরকে এক্সট্রা হিসেবে নিতে হচ্ছে। এই জন্য এটা কোনো সাপ্লিমেন্টে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এর সাথে সাথে কিছু সিম্পল এক্সারসাইজ দিই, যেটা হাঁটুর যে চারিদিকে যে মাংসপেশি, লিগামেন্ট, সেগুলো যেন স্ট্রেংথ ঠিক থাকে। যদি এটা উইক হয়ে যায় তখন এই জয়েন্ট স্পেসগুলো রিডিউস হয় এবং আমাদের মুভমেন্টের সাথে পেইন হয়, তখন ব্যথা অনুভব করি। এগুলো হচ্ছে নর্মালি যদি কেউ একজন স্বাভাবিকভাবে করতে পারে বা মেনে চলে, তাহলে সে প্রিভেনশন করতে পারবে, তার এই সিভিয়ারিটিগুলো আর হবে না। আর যদি কারো দেখা যায় যে খুব সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, তখন অবশ্যই তার কোনো না কোনো ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে হতে পারে তার লাইফস্টাইলে একটু চেঞ্জ নিয়ে আসা, তার ওয়েটটাকে কমানো, যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই জাতীয় নন কমিউনিকেবল ডিজিজ থাকে সেগুলো নিয়ন্ত্রণে রাখার সাথে সাথে ফিজিওথেরাপির মাধ্যমে তার মাসেল পাওয়ারগুলোকে বাড়িয়ে রাখা, জয়েন্ট ইনফ্লামেশন কমানো। একটা পর্যায়ে যখন দেখা যায় যে সব ধরনের ট্রিটমেন্ট ফেলিওর, তখন হয়তো নি রিপ্লেসমেন্ট সার্জারি, এবং এই সার্জারির আগে পরেও তাদের ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশনের প্রয়োজন পড়ে। তো এই ওভারঅল ব্যবস্থাপনাটা সাধারণত এই ধরনের হয়ে থাকে। ফিজিওথেরাপির সাথে তো আমরা পরিচিত, যখনই ব্যথা হয় তখনই ফিজিওথেরাপির কথা আসে। আসলে আমরা কি সুস্থ স্বাভাবিক যিনি আছেন তার হয়তো ব্যথা নেই, কিন্তু একটা বয়সের পরে যেহেতু এই ব্যথাটা আসার সম্ভাবনা থাকে, এই ফিজিওথেরাপি কি একজন মানুষ তার একটা নির্দিষ্ট বয়সেই নেবেন নাকি ব্যথা হলেই কেবলমাত্র নেবেন? হ্যাঁ, আমাদের ফিজিওথেরাপিতে দুই ধরনের পদ্ধতি আছে। একটা হলো যেমন আপনি জিজ্ঞেস করলেন যে তার কোনো প্রবলেম এই মুহূর্তে নেই, কিন্তু তার কিছু প্রিভেন্টিভ মেজার নিতে পারে, যে ওই অসুস্থতা তৈরি না হওয়ার আগে যদি প্রিভেন্ট করতে চায় তাহলে তার কী করণীয়। সেক্ষেত্রে কিছু প্রিভেন্টিভ এক্সারসাইজ আছে বা তার কিছু গাইডলাইন আছে আমরা যেটা দিয়ে দিই, সেটা যদি সে মেনে চলে তাহলে ওই রোগে আক্রান্তটা হবে না। আর একজন রোগে আক্রান্ত হয়ে গেছে, এখন তাকে ওই রোগ থেকে তাকে কিউর করতে হবে, সেক্ষেত্রে কিউরেটিভ ট্রিটমেন্ট। এখন আমরা এই দুই ক্ষেত্রেই ফিজিওথেরাপির রোল রয়েছে। এখন আক্রান্ত হয়ে গেলে তাকে ওইখান থেকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে ট্রিটমেন্ট পদ্ধতি, সেটা তখন তাকে অ্যাপ্লাই করতে হবে। যে কথাটা আমরা প্রায়ই শুনি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সেক্ষেত্রে একজন মানুষ তার জীবনধারাটাকে কিভাবে বজায় রাখলে
এই ধরনের সমস্যার মুখোমুখি হবেন না অথবা কম হবেন? দর্শকদের জন্য কিভাবে বলবেন, কিভাবে তারা লাইফস্টাইল মেনটেন করবে? জি, ধন্যবাদ। এটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বর্তমান যে লাইফস্টাইল, আমাদের সিডেন্টারি লাইফ লিডিংটা বেড়ে যাচ্ছে। আমরা কায়িক পরিশ্রম কম করি, ঘরে বসে অনলাইনে কাজ করছি, খাবার অর্ডার দিচ্ছি। আগে শপিং করতে মার্কেটে যেত, এখন সেটাও বাসায় বসেই করছি। তো আমাদের অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে। তো এর ফলে যেটা হচ্ছে যে আমাদের ওয়েট গেইন হচ্ছে, এটা একটা মারাত্মক ইস্যু। এর সাথে রিলেট করে কয়েকটা ডিজিজ পাল্লা দিয়ে বাড়ছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, যেটা পরবর্তীতে আমাদের হার্ট অ্যাটাক বা অন্যান্য স্ট্রোকের দিকে নিয়ে যাচ্ছে। সাথে সাথে আমাদের শরীরের যে বোনসগুলো উইক হয়ে যাচ্ছে। যেমন আমরা প্রতিদিন একটা মানুষ যদি আধা ঘন্টা 40 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটে, তার অনেকগুলো ডিজিজ থেকে সে যেমন ভালো থাকবে, তার বোনসগুলো স্ট্রং থাকবে, জয়েন্টের ভিতরে নিউট্রিশনগুলো পৌঁছাবে। সো ওভারঅল সে সুস্থ থাকবে। এই জিনিসটা মেনটেন করা। যারা দীর্ঘ সময় বসে আমরা কাজ করি, কম্পিউটারে কাজ করি বা ডেস্ক জব করি, তাদের আমরা বলি আধা ঘন্টা 40 মিনিট পর একটু ব্রেক নিয়ে একটু হাঁটাহাঁটি করলো। কিছু সিম্পল এক্সারসাইজ আছে, আপনি বসে বসে এই ডেস্কে বসেই করতে পারবেন, যেটা হাঁটুর চারিদিকের মাংসপেশিগুলো আপনাকে সুস্থ রাখার জন্য। কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আমরা বলি। এটা যদি রেগুলার একটা পেশেন্ট করে, তাহলে অনেকাংশে এই রোগ থেকে সে নিজেকে প্রিভেন্ট করতে পারবে। আমরাও তেমনটাই বিশ্বাস করি যে সুস্থ স্বাভাবিক জীবনধারায় আমরা অনেক সমস্যারই সমাধান করতে পারবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, জীবনধারা বদলে আমরা অনেক কিছু থেকেই বাঁচতে পারি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি এবং অবশ্যই ভালো জীবনযাপন করতে পারি। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আমরা হাজির হব আপনার সাথে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।